মাত্র ১৩ দিন। এইটুকু সময়ের মধ্যেই একটা যুদ্ধ পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রটাই আমূল বদলে দিয়েছিল। চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য ইতিহাসের গভীরে যাই, দেখি ঠিক কি কি ঘটেছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ১৩টা দিন। ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর শুরু হয়ে যুদ্ধটা শেষ হয়ে যায় ১৬ ডিসেম্বরে, মানে ২ সপ্তাহেরও কম সময়ে। আর এই ছোট্ট যুদ্ধটা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ ছিল না, এটা একযোগে দুটো প্রধান ফ্রন্টে হচ্ছিল। একদিকে ছিল পাকিস্তানের সঙ্গে পশ্চিম ফ্রন্ট, আর অন্যদিকে ছিল সেই সময়ের পূর্ব পাকিস্তান, মানে পূর্ব ফ্রন্ট। তো এই ১৩ দিনের যুদ্ধের শেষে কি হলো? এর ফলাফল ছিল ওমছন গুরুত্বপূর্ণ আর সুদূর প্রসারী। একটা সম্পূর্ণ নতুন দেশের জন্ম হলো, আর সেই দেশটার নাম হলো বাংলাদেশ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এত বড় একটা যুদ্ধের আগুনটা জ্বলল কিভাবে? এর পেছনের স্ফুলিঙ্গটা ঠিক কী ছিল? এর শুরুটা হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা গভীর রাজনৈতিক আর মানবিক সংকট থেকে। আসলে এই সংঘাতের বীজটা বোনা হয়েছিল আরও আগে, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে। সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান আর তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকেরা কিছুতেই ক্ষমতা ছাড়তে রাজি ছিল না। আর তাদের এই একগুঁয়ে সিদ্ধান্তটাই কিন্তু দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। আর এই বিক্ষোভ দমন করতে গিয়েই শুরু হয় এক ভয়াবহ সামরিক অভিযান। এর ফলে যা হলো তা এক কথায় একটা চরম মানবিক বিপর্যয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ১৯৭১ সালের এপ্রিল মাস আসতে না আসতেই প্রায় ১০ লক্ষ শরণার্থী সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ভাবুন একবার, মাত্র কয়েক মাসের মধ্যে ১০ লক্ষ মানুষ। তো এই যে এত বড় একটা মানবিক সংকট, লক্ষ লক্ষ শরণার্থী, এটা ভারতের উপর একটা অনেক চাপ তৈরি করছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ভারত কিন্তু হুট করে কোনো অ্যাকশনে যায়নি, বরং তারা একটা কৌশলগত বিরতির সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন হলো, কেন তারা অপেক্ষা করার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিল? এর পেছনের কারণটা কিন্তু খুব বাস্তবসম্মত ছিল। ভারতীয় সামরিক নেতৃত্ব ভালোভাবেই জানত যে এপ্রিলে সরাসরি যুদ্ধে জড়ালে সামনেই আসছে বর্ষা মৌসুম, যা অভিযানকে খুব কঠিন করে তুলবে। তাই তারা তাড়াহুড়ো না করে একটা লম্বা সময়ের পরিকল্পনা করে। এর মধ্যে ছিল অপেক্ষা করা, মুক্তিবাহিনীকে ট্রেনিং দেয়া, আর সবচেয়ে জরুরি ছিল কূটনৈতিকভাবে নিজেদের গুটি সাজানো। আর এই কূটনৈতিক খেলার সবচেয়ে বড় চাল, বা বলা যেতে পারে মাস্টার স্ট্রোকটা, ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে একটা শান্তি ও সহযোগিতা চুক্তি সই করা। এটা ছিল একটা বিরাট ভূ-রাজনৈতিক রক্ষা কবচের মতো। এই চুক্তির ফলে এটা প্রায় নিশ্চিত হয়ে যায় যে পাকিস্তানের পক্ষে থাকা চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই আর সরাসরি এই যুদ্ধে হস্তক্ষেপ করার সাহস দেখাবে। তো সব প্রস্তুতি যখন প্রায় শেষ, ঠিক তখনই ৩রা ডিসেম্বর পাকিস্তান হঠাৎ করে ভারতের উপর বিমান হামলা চালায়, আর এর সাথেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের অনেকগুলো বিখ্যাত লড়াইয়ের মধ্যে একটা হয়েছিল লঙ্গেওয়ালা নামের একটা খুব সাধারণ ছোট পোস্ট। লঙ্গেওয়ালার পরিস্থিতিটা একবার কল্পনা করার চেষ্টা করুন। একদিকে মাত্র ১২০ জন ভারতীয় সৈন্য, আর তাদের বিপরীতে প্রায় ৩,০০০ পাকিস্তানি সৈন্য, সাথে আবার ৪৫টা ট্যাঙ্ক। মানে কাগজে কলমে এটা জেতা তো দূরের কথা, টিকে থাকাই প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। কিন্তু এই প্রায় অসম্ভব পরিস্থিতিতে ভারতীয় কমান্ডার মেজর কুলদীপ সিং চাঁদপুরি শুধু অস্ত্রের জোরে লড়াই করার কথা ভাবেননি। তিনি ঠিক করলেন বুদ্ধির জোরে লড়তে হবে, আর তার জন্য তিনি এমন একটা চতুর ফাঁদ পাতলেন যা যুদ্ধের ইতিহাসেই একটা উদাহরণ হয়ে আছে। আর বিশ্বাস করুন, এই আপাতদৃষ্টিতে সাধারণ একটা চালাকি কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছিল। এই ফাঁদের কারণে পাকিস্তানের বিশাল ট্যাঙ্ক বাহিনীটা সারা রাত এক জায়গাতেই আটকে থাকে, আর এতেই ভারতীয় বিমান বাহিনী ভোরের আলো ফোটার সাথে সাথে এসে পুরো হুমকিটাকেই শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়ে যায়। আচ্ছা, একদিকে যখন মাটিতে এরকম অবিশ্বাস্য লড়াই চলছে, তখন কিন্তু সমুদ্রেও কম নাটকীয় কিছু ঘটছিল না। আর সেই নাটকের একেবারে কেন্দ্রে ছিল ভারতের একমাত্র বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। বিক্রান্তকে ধ্বংস করার জন্য পাকিস্তান তাদের সবচেয়ে শক্তিশালী আর আধুনিক সাবমেরিন পিএনএস গাজীকে পাঠায়। তাদের একটাই লক্ষ্য ছিল,
যেভাবেই হোক বিক্রান্তকে খুঁজে বের করে ডুবিয়ে দেওয়া। আর এটা ছিল ভারতীয় নৌবাহিনীর জন্য একটা অসম্ভব বড় হুমকি। কিন্তু এবারও ভারতীয় নৌবাহিনী একটা দারুণ চাল চালল। তারা ঠিক করল শিকারীকে উল্টো শিকার বানাতে হবে। এর জন্য তারা একটা জটিল কিন্তু অসাধারণ ফাঁদ পাতল। প্রথমত আসল আইএনএস বিক্রান্তকে সবার চোখের আড়ালে একটা গোপন নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হলো। তারপর ইচ্ছে করে ভুল খবর ছড়ানো হলো যে বিক্রান্ত আসলে বিশাখাপত্তনম বন্দরে আছে। আর এই মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করার জন্য ওই বন্দরে প্রচুর রেডিও সিগন্যাল চালাচালি করা হলো। এমনকি জাহাজের নাবিকদের জন্য বিষাদ খাবারের অর্ডারও দেয়া হলো। লক্ষ্য একটাই, পিএনএস গাজীকে ওই বন্দরের দিকে টেনে আনা। আর ঠিক সেটাই হলো। পিএনএস গাজী যখন বিক্রান্তকে শিকার করার জন্য বিশাখাপত্তনমের দিকে এগিয়ে আসছে, তখন সে জানত না যে তার জন্য কে অপেক্ষা করছে। ওখানে বিক্রান্ত ছিল না, ছিল আইএনএস রাজপুত, যেটা কিনা রীতিমতো ফাঁদ পেতে বসেছিল। ব্যাস, মুহূর্তের মধ্যে খেলা ঘুরে গেল। শিকারী নিজেই শিকার হয়ে গেল। আইএনএস রাজপুতের আক্রমণে পাকিস্তানের গর্ব পিএনএস গাজী ভারতের পূর্ব উপকূলে ডুবে যায়। তো দেখতেই পাচ্ছেন, পাকিস্তান তখন স্থল আর জল দুই জায়গাতেই কোণঠাসা হয়ে পড়ছে। আর ঠিক এই সময়ে এই আঞ্চলিক যুদ্ধটা একটা বৈশ্বিক রূপ নিতে শুরু করে। চারদিকে উত্তেজনা তখন চরমে। ব্যাপারটা তখন আর শুধু ভারত পাকিস্তানের মধ্যে ছিল না, বঙ্গোপসাগরে তখন বিশ্বের বড় বড় শক্তিরা মুখোমুখি। একদিকে পাকিস্তানকে সাহায্য করতে চলে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহর আর ইউকের ঈগল ফ্লিট। অন্যদিকে ভারতকে সমর্থন করতে হাজির হল সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী ৪০তম নৌবহর, সাথে আবার পারমাণবিক সাবমেরিনও ছিল। মানে বিশ্ব তখন একটা সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের থেকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে। এদিকে পূর্ব ফ্রন্টে ভারতীয় বাহিনী তাদের শেষ চালটা চালল। আর এটাও ছিল একটা মনস্তাত্ত্বিক চাল, কোনো সরাসরি আক্রমণ নয়। তারা ঢাকার আকাশে প্লেন থেকে শত শত পুতুল বা ম্যানিকুইন প্যারাশুট দিয়ে ফেলতে শুরু করল। দূর থেকে দেখে পাকিস্তানি সৈন্যদের মনে হলো হাজার হাজার ভারতীয় প্যারাট্রুপার আকাশ থেকে নেমে আসছে শহর দখল করতে। এটা তাদের মনোবল পুরোপুরি ভেঙে দেয়। এই প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ আর সাথে সামরিকভাবে তো তারা হেরেই বসেছিল। সব মিলিয়ে পূর্ব ফ্রন্টে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর সেই আত্মসমর্পণও কোনো ছোটোখাটো ঘটনা ছিল না। প্রায় ৯৩,০০০ সৈন্য একসাথে আত্মসমর্পণ করে, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা। আর এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই শুধু একটা যুদ্ধের শেষ হলো না, বরং জন্ম হলো একটা নতুন দেশের, একটা নতুন ইতিহাসের, স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। তাহলে কি বোঝা গেল এই ১৩ দিনের যুদ্ধ থেকে? এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্রই যথেষ্ট নয়। সঠিক রণকৌশল, দূরদর্শী কূটনীতি আর বুদ্ধিদীপ্ত মনস্তাত্ত্বিক চালের সমন্বয়ে মাত্র ১৩ দিনেও একটা অঞ্চলের মানচিত্র পুরোপুরি বদলে দেওয়া যায়। এই ঘটনাটা আজও সামরিক আর কূটনীতির জগতে এক অসাধারণ উদাহরণ হয়ে আছে।